রাজনীতির নামে অরাজকতা হলে বসে থাকবে না জনগণ, চাঁদপুরের জনসভায় প্রধানমন্ত্রী। খাল পুনর্খনন সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন, কুমিল্লা বিভাগের আশ্বাস। রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। ফারাক্কা চুক্তির মাধ্যমে ঠিক হবে ভারতের সাথে সম্পর্কের সমীকরণ, মন্তব্য মির্জা ফখরুলের। রাজশাহীতে 11 দলের সমাবেশে পানির ন্যায্য হিস্যা দাবি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে শুধু জ্বালানি আমদানিতেই লেগেছে $4 বিলিয়ন। চট্টগ্রামে অর্থমন্ত্রী, অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে 2 বছর। ডিএনসিসি হাসপাতালে 2 মাসে হামে মারা যাওয়া 33 শিশুর কেউই টিকা নেয়নি। 2 ডোজ টিকা নেওয়া শিশুরা কম আক্রান্ত, আরও 2 জনের মৃত্যু। বিসিবি নির্বাচন 7 জুন, তফসিল ঘোষণা 20 মে থেকে মনোনয়ন বিতরণ। তামিমের নেতৃত্বের এডহক কমিটি বাতিল চেয়ে বুলবুল সহ সাবেক পরিচালকদের রিট। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহেরিন অ্যানি। রাজনীতির নামে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় চাঁদপুরের সরকারি কলেজ মাঠে জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় একযোগে 20টি জেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 10 জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন তারেক রহমান। আগামী বাজেট অধিবেশনের পর অধিকাংশ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষা খাতের জন্য বড় বাজেট রাখা হয়েছে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে নতুন নতুন পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে। আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে উৎপাদন বাড়াতে চায় সরকার। সেই লক্ষ্যেই আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে 2টি খাল খনন সহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, আগামী বাজেট থেকে এই বাড়ছে কৃষক ও ফ্যামিলি কার্ডের টাকা। আর কুমিল্লায় এক পথসভায় বিভাগ বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির রোজ। চাঁদপুরের ডাকাতিয়া নদী ঘেঁষা খোর্দখাল 1978 সালে জেলার 3 উপজেলা জুড়ে বিস্তৃত এই খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় 46 বছর পর বাবার স্মৃতি বিজড়িত এই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে প্রায় 14 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের এই কার্যক্রমে স্বেচ্ছায় অংশ নেয় অসংখ্য সাধারণ মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চায় তার সরকার। এ লক্ষ্যেই আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। সামনের বাজেট থেকে বাড়ানো হচ্ছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাসিক টাকার পরিমাণ। যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন,
তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব। পরে দীর্ঘদিন পলি পড়ে ভরাট হয়ে যাওয়া চাঁদপুর সদরের বিশ্বখাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু বিদেশে টাকা পাচার করেছে, প্রশাসনকে রাজনীতিকরণ, অন্য দেশকে সুবিধা দিতে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস সহ দেশকে নানাভাবে ক্ষতি করেছে। বিগত 16 বছর এই দেশের মানুষের লক্ষ কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি উন্নয়নের নামে এই দেশের মানুষের অর্থ তছরূপ করা হয়েছে। গ্রামে গঞ্জের কোনো উন্নয়ন হয়েছিল? গ্রামে গঞ্জের উন্নয়ন হয় নাই। শহরেও যদি আপনারা যান, ঢাকা শহরেও যদি আপনারা যান, দেখবেন বড় বড় কতগুলো ফ্লাইওভার হয়েছে, কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা চূড়া। এর আগে দুপুরে কুমিল্লা একটি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের নানা দাবি পূরণে আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনের যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। কৃষি প্রধান দেশে কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনপদকে আরো সমৃদ্ধ করতে খাল খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো নানা জনগুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল বিএনপির। সরকার গঠনের পর 180 দিনের নেওয়া প্রথম ধাপের কর্মসূচির যা অনেকটাই দৃশ্যমান। সরকারের এমন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। সাব্বির রোজ, এখন, চাঁদপুর। ফারাক্কা চুক্তির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবসের আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পায়তারা করছে। আলোচনায় অংশ নিয়ে ভারতের পানি আগ্রাসন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলে জানান বক্তারা। বিস্তারিত জাহাদ মাহমুদের প্রতিবেদনে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে 1976 সালের 16ই মে মাওলানা ভাসানীর ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চের দিনটিকে ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আলোচকরা বলেন, ভারতপন্থী সরকার তোষামোদী করে দেশ চালিয়েছে বলে জনগণ অধিকার বঞ্চিত ছিল। দ্রুতই সরকার ভারতের সাথে পানি সমস্যার সমাধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই 3 বছর 5 বছর 7 বছর 2 বছরের চুক্তি কাজে আসবে না। বিগত সময়কালে বাংলাদেশের ভারতপন্থী সরকাররা তোষামোদ করে তারা তাদের মতো করে তারা দেশ চালিয়েছে। এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পানি নিয়ে ভারতের আগ্রাসন জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। বিহারের বর্তমান সরকারের আগে সরকার নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। পরিবেশের সমস্যা আরেকটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা, কারণ সাম্প্রদায়িক শক্তিতে উস্কানিটা আসে, অন্য ঘরে আগুন কাটে, আমার ঘরে না পড়লেও তাপ রাখে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি, সে কারণে আমাদের সজাগ থাকতে হবে। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে অপচেষ্টা চালাচ্ছে। ফারাক্কা চুক্তির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, তারা দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার
ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গঙ্গা চুক্তি নবায়ন হবে কিনা সেই প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আসুন এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমাদের জাতীয় স্বার্থে আমরা যেন এক হয়ে আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো, সমগ্র শক্তিগুলো, যারা দেশপ্রেমিক শক্তি, এক হয়ে আমাদের এই নদীর হিস্সা আদায় করা, ফারাক্কার হিস্সা আদায় করা, অন্যান্য জাতীয় স্বার্থগুলোকে আদায় করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। জাওদ মাহমুদ, এখন ঢাকা। উজানে নদীতে বাঁধ দেয়ায় উত্তরাঞ্চল শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। নদী অববাহিকায় বসবাসরত মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা দাবি করেন। মারুফ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রোদ আর তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ঢল নামে 11 দলীয় জোটের নেতাকর্মীদের। লক্ষ্য গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ লাঘব এবং বিশেষ করে উত্তরের জীবনরেখা পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দর উপস্থিতিতে দুপুর 2টায় শুরু হয় এই বিভাগীয় সমাবেশ। সমাবেশের প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের পানির সংকট, রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যেদিন এই তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা, যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। সরকারি দলকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ইস্পাত কঠিন প্রতিরোধ করে তোলা হবে। ফারাক্কা চুক্তি নিয়ে তিনি বলেন, পদ্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তিস্তা সহ নদী অববাহিকার 2.5 কোটি মানুষের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। জাতির সাথে গাদ্দারি বেইমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। সরকারের খাল খনন কর্মসূচি নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নদীতে পানি না থাকলে খাল খনন করে কি হবে? প্রিয় তারেক রহমান, নদীতে যদি পানি না থাকে, পদ্মায় যদি পানি না থাকে, ওই খাল খনন করে আমার লাভ কি হবে? ওই খালে পানি আসবে কোথা থেকে? এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সীমান্তে হত্যা ইস্যুতে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকারে গিয়ে বিএনপি ভারত তোষণ নীতি শুরু করেছে। সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে, এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, পানি সংকট ও জনদুর্ভোগের মতো মৌলিক ইস্যুগুলো নিরসনে সরকারকে আন্তরিক হতে হবে, কারণ নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এখন রাজশাহী। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে সরকার। শুধু জ্বালানি আমদানিতেই লেগেছে $4 বিলিয়ন। এতে সরকারের ব্যয় সক্ষমতা কমেছে। সকালে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী আরও বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে আরও 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শুলি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজেট থেকে জ্বালানি আমদানিতে $4 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে।
এ অবস্থায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরো 2 বছর সময় লাগবে, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 50,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় প্রায় 30 থেকে 33%, বাকি 70% ব্যয় হয় জনগণের পকেট থেকে। কিন্তু দুর্নীতির কারণে সেই 30%-এরও সুফল পান না রোগীরা। আপনারা সবাই নিশ্চয় খুব চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আশার বাণী শোনালেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়ে তিনি জানান, দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতালগুলোর সাথে ব্যবস্থাপনায় যাবে সরকার। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান ধরে রাখার নির্দেশনা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেডিকেলে ভর্তিতে কোনো তদবির চলবে না। এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাত্র। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে তো একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা এডমিশন হবে। অনুষ্ঠানে মা ও শিশু হাসপাতালকে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সরকারিভাবে জায়গা বরাদ্দ, কলেজের আসন সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের জন্য একটি MRI মেশিন দিতে অর্থমন্ত্রীর কাছে আবেদন করে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। আওয়ামী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কুক্ষিগত করে রেখেছিল, যে কারণে এই খাতের সংকট থেকে এখনও বের হওয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর কথাও জানান তিনি। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। প্রতিষ্ঠান দাম নির্ধারণ করে দেয়, সেটা তো আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ খাতকে কয়েকজনের বা গোষ্ঠীতন্ত্রের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। একই কায়দায় আমরা এলপিজির ক্ষেত্রে দেখেছি, এবং এর থেকে যে আমরা বেরিয়ে এসেছি এ কথা দাবি করা যাবে না, কিন্তু আমরা সব সময় এই অলিগার্কির থেকে বেরিয়ে যেতে চাই। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে গত 2 মাসে হাম ও উপসর্গে মারা যাওয়া 33 শিশুর কেউই টিকা নেয়নি, এমনটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দাবি চিকিৎসকদের। এদিকে শনিবার সকাল 8টা পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে আরও 2 শিশু। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 10 মাসের তাওহিদ 3 দিন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ থেকে এখন ভর্তি সাধারণ ওয়ার্ডে। 9 মাস বয়সে টিকা কেন্দ্রে গেলেও জ্বর থাকায় দেয়া সম্ভব হয়নি। এরপর লাগাতার জ্বর শেষে গেল 2 সপ্তাহ ভুগছেন হামে। যখন হামের টিকা আসছে তখন ওর এমন অবস্থা ছিল, ঠান্ডার জন্য গেছিলাম টিকা দিতে, টিকা দেয়নি, কত ঠান্ডা জ্বর খুবই, এখন ওই অবস্থাতে যাবে না, তখন ফেরত দিছে আমাদের। একইভাবে আশপাশের বেডে থাকা হামে আক্রান্ত অনেক শিশুই টিকার আওতার বাইরে। না, টিকা দেয়নি, অসুস্থ ছিল, অ্যান্টিবায়োটিক চলছিল, তো এর জন্য টিকা দিতে পারিনি। টিকা দিতে গেছিলাম, টিকার বয়স হয় না, তো টিকা দিয়ে এলো পরে দেবে, পরে আর দেওয়া হয় না। জ্বরের সাথে চোখগুলো লাল হয়েছিল, ফুলে গেছিল, তারপরে মাথায় পুরো শরীরে র্যাশের মতো, ঘামাচির মতো ছিল। গেল 2 মাসে ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া কেউই হামের টিকা নেননি। অন্যদিকে হাসপাতালটিতে এমন কোনো শিশুর ভর্তি নেই যারা একই সঙ্গে 2 ডোজ টিকা নিয়েছেন। সঠিকভাবে ভ্যাকসিন গ্রহণ করি তাহলে হাম রোগটা 100% প্রতিরোধযোগ্য ছিল, কিন্তু বিগত কয়েক বছর হামের টিকা অপ্রতুল থাকায়
যেসব বাচ্চারা ভ্যাকসিনগুলো ঠিকমতো নিতে পারে নাই তারা সাফার করছে। আমার এখানে যে 23 জন রোগী মারা গিয়েছে তারা প্রত্যেকে টিকাবিহীন ছিল, কেউ ভ্যাকসিন নেয়নি। প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, বুকের দুধ না পাওয়া, পুষ্টিহীনতায় থাকা শিশুরাই বেশি আসছেন এ হাসপাতালে। হামের ক্ষেত্রে ওইসব বাচ্চাগুলা বেসিক্যালি কমপ্লিকেটেড হয়ে যায় যেসব বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাসটা পুয়ার, যাদের মায়েদের বাচ্চার নিউট্রিশন সম্পর্কে সঠিকভাবে ধারণা নাই, এবং যেসব বাচ্চারা খুব ঘন ঘন অসুখ বিসুখে ভুগে থাকে, ওইসব বাচ্চাদের বডিতে ইমিউনিটি কম থাকাতে এই বাচ্চাগুলা হাম হলে অনেক সময় কমপ্লিকেটেড হয়ে যায়। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের বিভিন্ন হাসপাতাল ঘুরতেই অবস্থার অবনতি হচ্ছে। এ অবস্থায় প্রান্তিক সব হাসপাতালে এর চিকিৎসা পরিধি বাড়ানোর দাবি এই চিকিৎসকের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। গাজীপুরে নিজ পরিবারের 5 সদস্যকে হত্যার অভিযুক্ত ফোরকানের মরদেহ মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে। মুন্সিগঞ্জের পুলিশ ফোরকানের পরিবার ও কাপাসিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মরদেহটি অভিযুক্ত ফোরকানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করে। তবে পুলিশ বলছে পুরোপুরি পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গারপ্রিন্ট অথবা ডিএনএ পরীক্ষা করা হবে। গত 9 মে গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত ফোরকান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এবার প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার পর থেকেই ক্ষোভে ফুঁসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন তারা। প্রক্টোরিয়াল টিমের পদত্যাগের দাবিতে চলে বিক্ষোভ। সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে রোববার থেকে প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও দেওয়া হয়। ডিবি, পুলিশ, আর্মি সহ একটা আসামিকে খুঁজে বের করতে পারছে না। সেই জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রক্টর বলেছেন আমরা ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। বর্তমান প্রক্টোরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে প্রশাসনিক ভবনের সব কাজকর্ম বন্ধ থাকবে। আমরা রেজিস্টার বিল্ডিং অবরোধ করব। তবে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেও সরাসরি ব্যর্থতার দায় স্বীকার করেননি প্রক্টর। অভিযুক্তকে আটকের বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার কথা বলেন তিনি। আমরা সরকারের উপর অত্যন্ত আস্থাশীল যে সরকারের সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার করা হবে। ব্যক্তিকে বিনীতভাবে অনুরোধ রাখছি সকলকে সহনশীল হওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রক্টোরিয়াল বডির কোনো গাফুলিতে আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ভাইস চ্যান্সেলর তো একটা প্রতিষ্ঠান, তিনি একটা নিয়মে চলেন, ফলে এ বিষয়ে আমি আন্দোলনকারীদের সামনে এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী গিয়ে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। ঘটনার 2 দিন পর অবশেষে মূল সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের ছবি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশের পক্ষ থেকে যে ছবি ছড়িয়ে পড়ে সেটি মূলত অভিযুক্তের নয় বলে দাবি ওঠে। তদন্তের মাধ্যমেই আসলে কে প্রকৃতপক্ষে এটা জড়িত, যে ভুল ছবি প্রচার করা, সেটা আমরা পাবো এবং তখন আমাদের আরো সহজ হবে যে দোষী চিহ্নিত করা। ক্যাম্পাসে রিকশা দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, পার্শ্ববর্তী এলাকায় আরেক ছাত্রীর হত্যাকাণ্ড, ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই এবং বহিরাগতদের দৌরাত্ম্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও কার্যকর সমাধান মেলেনি। সম্প্রতি এই ঘটনায়ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা কাটছে না শিক্ষার্থীদের। হুমায়ুন কবির, এখন, সাভার। নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন এখন সন্ধ্যা। শিডিউল ফ্লাইটগুলো হজের ডেডিকেটেড ফ্লাইটের নামে পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব।
সংগঠনটির দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ কয়েকটি এয়ারলাইন্স হজ যাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে। শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৬ সালের হজ কার্যক্রমের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ বলেন, হজ যাত্রীরা যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হজ পালন করেন, তাই এজেন্সিগুলোর নিজেদের মতো করে ভাড়া নির্ধারণের সুযোগ নেই। হজের মূল আনুষ্ঠানিকতা মাত্র ৫ দিনের হলেও ফ্লাইট শিডিউলের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত প্রায় ৪০ দিন সৌদি আরবে অবস্থান করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সময় কমাতে পারলে যাত্রীদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হতো। এ সময় হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হজ প্যাকেজের মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। তারা হাজিদের কাছ থেকে অতিরিক্ত ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। এই প্যাকেজের সময়সীমাটি কোনোভাবে ১ মাসের বেশি হওয়া উচিত নয়। এই জায়গায় সরকার দৃষ্টি দিলে আমার মনে হয় প্যাকেজের সময়টা কমিয়ে আনলে সেখানে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, সেখানে খরচটি কমে যাবে। বিমান ভাড়াটি নির্ধারিত হয় সরকার থেকে সরকারি পর্যায়ে। এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয় বসে বিমান ভাড়াটি নির্ধারণ করে। আমরা হাবের পক্ষ থেকে বিমান ভাড়াটি কমানোর জন্য আমরা অনুরোধ করে থাকি, চাপ প্রয়োগ করে থাকি। চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি। তবে বর্তমান সরকারের অতীতের মতো দলীয় স্বার্থ নয়, বরং সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নে কাজ করছে। সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনীতে যোগ দিয়ে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমাদের এই ৫৬,০০০ বর্গমাইলের এই কাঠামোতেই যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে একটা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম, এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন বিত্তবান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে, এতে যে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, এই বোধ এখনো রাষ্ট্রের মধ্যে আমরা তৈরি করতে পারিনি। একথা আমি নির্দ্বিধায় স্বীকার করছি। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জুন হবে ভোট গ্রহণ। এখন টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম। এর আগে ২০ ও ২১ মে প্রার্থীদের মনোনয়ন বিতরণ করবে কমিশন। ২১ ও ২২ মনোনয়ন দাখিল করা হবে। গেল বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। কমিশনের বাকি ২ সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ABM এহসানুল মামুন। এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এবার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করল কমিশন। এদিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিসিবির সাবেক পরিচালকরা। এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান জানান, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর এবং খালেদ মাসুদ পাইলট সহ মোট ১২ জন সাবেক পরিচালক এই রিট করেন। সবশেষ করা এই রিট নিয়ে শুনানির অপেক্ষায় আছেন তারা। এর আগে অ্যাডহক কমিটি গঠনকে বেআইনি ঘোষণা চেয়ে রিট করা হয়, তবে সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। গত ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এ ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।